নির্বাচন নিয়েই এখন সবার মাথা ব্যথা। গোটা দেশ এখন নির্বাচনের জোয়ারে কাঁপছে। চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সবখানে একটাই আলোচনা, কে আসছে ক্ষমতায়। গত এক বছরে দেশের মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি অসংখ্য জরিপ। কেউ বলছে বিএনপি পাবে 70% ভোট, কেউ বলছে জামায়াত পাবে মাত্র 19%। আবার কিছু জরিপে ব্যবধান এতটাই কম যে মানুষ আরও বিভ্রান্ত। তাহলে প্রশ্ন একটাই, আসল সত্যটা কি? 500 বা 1000 মানুষের টেলিফোন জরিপকে সত্যি 18 কোটি মানুষের, বিশেষ করে 3 কোটি নতুন ভোটারের মনোভাব তুলে ধরতে পারে? গবেষণায় একটা কথা আছে, রেজাল্ট ডাজন্ট ম্যাটার, ম্যাথোডোলজি ম্যাটার্স। মানে ফলাফল নয়, জরিপটা কিভাবে করা হয়েছে সেটাই আসল। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা চ্যালেঞ্জ করব প্রচলিত সব জরিপকে। আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নির্বাচনের আগে সবচেয়ে বড়, স্বচ্ছ ও বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ দুটি লাইভ জরিপের ফলাফল। এটি কোনো কাগজে কলমের হিসাব নয়, এ জরিপ হয়েছে ব্যালট বাক্সে। অংশ নিয়েছেন দেশের 5টি সেরা বিশ্ববিদ্যালয়ের 87,000 মেধাবী শিক্ষার্থী। যে তরুণরা 2024-এর জুলাইতে রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, 2026-এর নির্বাচনে তারা কাকে বেছে নিতে যাচ্ছে, বিএনপি নাকি জামায়াত? তো আজকের এই ভিডিওতে তাই বিশ্লেষণ করব কার জনপ্রিয়তা বেশি এবং আগামীতে কে ক্ষমতায় আসতে চলেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখা যাক গত এক বছরে প্রকাশিত 4টি প্রধান জরিপ আমাদের কি বার্তা দিচ্ছে। ইএসডিএ জরিপ ছিল সবচেয়ে আলোচিত। অংশগ্রহণ করেন 20,495 জন। ফলাফল, বিএনপি 70%, জামায়াত 19%, এনসিপি 2.6%। দেখতে মনে হয় বিএনপি বড় ব্যবধানে এগিয়ে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই 20,000 মানুষ কি সত্যি সারা দেশের প্রতিনিধিত্ব করে? দ্বিতীয়ত, প্রথম আলো জরিপ। অংশ নেন মাত্র 1,342 জন ভোটার। 18 কোটি মানুষের দেশে মাত্র 1,300 জনের মতামতের উপর এমন সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য? ফলাফল ছিল বিএনপি 66%, জামায়াত 26%। আই জরিপে স্যাম্পল সাইজ 4,985 জন। এখানে ব্যবধান অনেক কম। ফলাফল, বিএনপি 33%, জামায়াত 29%, এনসিপি ও চরমোনাই 6%। লক্ষ্য করুন, বিএনপি ও জামায়াতের পার্থক্য মাত্র 4%। চতুর্থত, ইনোভেশন কনসাল্টিং জরিপে অংশ নেন 10,413 জন। ফলাফল, বিএনপি 41%, জামায়াত 30%, এনসিপি 4%। এই জরিপগুলোর দিকে তাকালে বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক। কোথাও বিএনপি 70%, আবার কোথাও 33%। এই বিশাল পার্থক্য ইঙ্গিত দেয় সমস্যা ফলাফলে নয়, জরিপের পদ্ধতিতে। বেশিরভাগ জরিপই শহরকেন্দ্রিক বা নির্দিষ্ট বয়স ও শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ, তাই সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে। এই জরিপগুলো একটি ট্রেন্ড দেখাতে পারে, কিন্তু চূড়ান্ত রায় দিতে পারে না। রায় বুঝতে হলে যেতে হবে বাস্তব ফিল্ডে। এবার আসুন আসল চিত্রে, যাকে আমরা বলছি নির্বাচনের আগে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য জরিপ। এই জরিপটি পরিচালিত হয়েছে গত সেপ্টেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারী প্রায় 87,000 ভোটার, যারা বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আসুন ব্রেকডাউন দেখি। ডাকসু প্রায় 30,000 ভোটার, রাকসু প্রায় 20,000 ভোটার, চাকসুর 18,000 ভোটার, যোগসুর প্রায় 11,000 ভোটার এবং যোগসুর প্রায় 8,000 ভোটার। কেন এটি সেরা জরিপ? এক, স্যাম্পল সাইজ। 87,000 মানুষ এখানে অংশগ্রহণ করেছে, যা কোনো প্রচলিত জরিপের চেয়ে বহু গুণ বেশি। এই 87,000 শিক্ষার্থী আকাশ থেকে পড়েনি। এরা টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রাম, প্রতিটি উপজেলার প্রতিনিধিত্ব করে। এই শিক্ষার্থীরা যখন ছুটিতে বাড়ি যায় তখন সমাজের সঙ্গে মেশে, অর্থাৎ তারা ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়। ডেমোগ্রাফি দেখলে চিত্র স্পষ্ট। লিঙ্গ অনুপাতে 55:45 নারী পুরুষ, বয়স 18 থেকে 28, অর্থাৎ তারা জেনজেড ভোটার। সচেতনতার দিক থেকেও তারা আলাদা। সবাই শিক্ষিত, রাজনৈতিকভাবে সচেতন এবং আবেগের নয়, বিবেচনায় ভোট দেয়। ফলাফল কি বলছে? 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা তাদের সমমনা প্যানেল প্রতিটি ক্যাম্পাসে ভূমিধস বিজয় অর্জন করেছে। যেখানে প্রচলিত জরিপে বিএনপিকে 60 থেকে 70% দেখানো হয়, সেখানে 87,000 সচেতন তরুণ ব্যালট পেপারে জামায়াত সমর্থিত প্যানেলকে বেছে নিয়েছে। এটি কোনো অনুমান নয়, এটি ডেটা ও ব্যালটের বাস্তব ফলাফল। জাতীয় নির্বাচনের জন্য এর গুরুত্ব কোথায়? কারণ আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় 25% 18 থেকে 29 বছর বয়সী তরুণ, সংখ্যায় প্রায় 3 কোটি। এর সঙ্গে যুক্ত হবে আরও প্রায় 1 কোটি ভোটার, যারা গত 15 বছরে ভোট দেওয়ার সুযোগ পাননি। অর্থাৎ প্রায় 4 কোটি ভোটার হতে পারে গেম চেঞ্জার। এ তরুণরাই 2024-এর জুলাইতে ঐতিহাসিক এবং রক্তাক্ত গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। এরা কেন বিএনপি বা সেকুলার দলগুলোকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে বেছে নিল? এর পেছনে কারণ রয়েছে 3টি। 1, কর্তৃত্ববাদী মনোভাব। এ প্রজন্ম স্বৈরাচার ঘৃণা করে,
তারা বিএনপির অতীত আমলের মাস্তারি বা দখলদারিত্ব ভোলেনি এবং বর্তমানে যেগুলো চলছে সেগুলো তারা ভুলছে না। 2. সাংগঠনিক শৃঙ্খলা। সংকটকালে শৃঙ্খলাপূর্ণ সামাজিক ভূমিকা তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। 3. নৈতিক রাজনীতির আকাঙ্ক্ষা। জেনজেড দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক রাজনীতি চায় এবং তুলনামূলকভাবে এটিকে বেশি স্বচ্ছ মনে করছে। এই 3 কোটি তরুণ যখন বাড়িতে যাবে, যখন পাড়া মহল্লায় কথা বলবে, তখন তাদের এই মনোভাব কেবল তাদের পরিবারের উপর নয়, পুরো জনপদের উপর প্রভাব ফেলবে। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, গ্রামের অপিনিয়ন লিডার, সে যখন বাবাকে বলবে, বাবা আমার ক্যাম্পাসে এদের দেখেছে, এরা ভালো, তখন সেই বাবাও ধানের শীষ রেখে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। ইতিহাস সবসময় ভবিষ্যতের পথ দেখায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন বারবার জাতীয় রাজনীতির প্যারামিটার হিসেবে কাজ করেছে। একদিকে মিডিয়ার ছোট্ট ছোট্ট জরিপ বলছে বিএনপি এগিয়ে, অন্যদিকে দেশের ৮৭,০০০ মেধাবী তরুণের লাইভ ব্যালট বলছে ইসলামী শক্তি এগিয়ে। প্রশ্নটা তাই স্পষ্ট, আপনি কাকে বিশ্বাস করবেন? ১৩০০ মানুষের টেলিফোন জরিপকে, নাকি যারা জুলাই রক্ত দিয়েছে, দেশের ভবিষ্যৎ গড়েছে সেই তরুণদের রায়কে? ডাকসু, রাকসু, চাকসু, জাকসু ও জোকসু, এই নামগুলো শুধু ক্যাম্পাস নয়, এগুলো আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি। ফেব্রুয়ারিতে যখন জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স খুলবে, তখন হয়তো দেখা যাবে প্রচলিত অনেক জরিপ ভুল প্রমাণিত হয়েছে এবং ক্যাম্পাসের সেই সবুজ ঢেউ জাতীয় সংসদেও আছড়ে পড়েছে। যে তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা কোনোভাবেই পুরনো দখলদার রাজনীতি ফিরিয়ে আনবে না। তারা বেছে নিয়েছে মেধা, নৈতিকতা ও শৃঙ্খলা। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, রাজনীতিতে স্লোগান আর আবেগ চলে না, কিন্তু সরকার গঠন করতে লাগে কঠিন গণিত, পিওর ম্যাথমেটিক্স। এবার আসি দ্বিতীয় জরিপে। গত কয়েক সপ্তাহ ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জামায়াত ইসলামী কেন এনসিপির মতো নতুন দলকে নিয়ে এত বড় জোট করছে? জামায়াত কি একা নির্বাচন করতে পারত না? অনেকেই বলেছিলেন জামায়াত দুর্বল বলে জোটে যাচ্ছে, কিন্তু এখন হাতে এসেছে স্বনামধন্য গবেষণা সংস্থা ন্যারেটিভের সর্বশেষ জরিপ। এই জরিপ দেখলে প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার হয়ে যায়। ন্যারেটিভ কোনো কাগুজে সংস্থা নয়। সাম্প্রতিক 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু, রাকসু, চাকসু, জাকসু ও জোকসুতে তাদের পূর্বাভাস প্রায় 100% মিলেছে, অর্থাৎ তাদের ম্যাথোডোলজি ও ডেটা কালেকশন অত্যন্ত নির্ভরযোগ্য। এবার আসি মূলধারায়। ন্যারেটিভের জরিপ অনুযায়ী বিএনপির সমর্থন 34.7%, জামায়াত ইসলামীর 33.6%। পার্থক্য কত? মাত্র 1.1%। এটি বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন। 1991 বা 2001 সালেও বিএনপি ও জামায়াতের ভোটের ব্যবধান ছিল বিশাল, কিন্তু 2026 সালে এসে জামায়াত আর জুনিয়র পার্টনার নয়, সমানে সমানে শক্তি। তবে এখানে রয়েছে আসল বাস্তবতা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এখানে 1% ভোটে পিছিয়েও আপনি শতাধিক আসনে হারতে পারেন। জামায়াত যদি একা নির্বাচন করত, 33.6% ভোট নিয়েও তারা অনেক আসনে সামান্য ব্যবধানে বিএনপির কাছে হেরে যেত, কারণ বিএনপি পেত 34.7%। ঠিক এই জায়গাটিতে জামায়াত নেতৃত্বের দূরদর্শিতা স্পষ্ট। তারা আবেগে নয়, ডেটা দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। তারা বুঝেছে এই 1.1% ব্যবধান পেরোতে এবং বিএনপিকে ওভারটেক করতে জোট এখন প্রয়োজন। এই কারণে ডাক্তার শফিকুর রহমান এই জোটের জন্য এত বড় রাজনৈতিক স্যাক্রিফাইস করেছেন। এবার আসে জোটের শরিক দলগুলোর ভোটের অঙ্ক। ন্যারেটিভের জরিপ অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেতে পারে 7% ভোট। অন্যদিকে এলডিপি, এবি পার্টি, খেলাফতে মজলিস সহ অন্যান্য ছোট দল মিলিয়ে প্রায় 2%। অনেকে 7%কে ছোট মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হল হাড্ডাহাড্ডি লড়াইয়ে 1% ভোটে সরকার বদলে দিতে পারে। সেই হিসাবে 7% মোটেও ছোট নয়, বরং ডিসাইডিং ফ্যাক্টর। এই 7% ভোট আসছে কার কাছ থেকে? মূলত জেনজেড, ফার্স্ট টাইম ভোটার এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট তরুণদের কাছ থেকে। এরা ঐতিহ্যগতভাবে বিএনপির ভোটার নয়, আবার জামায়াতেরও কনজারভেটিভ ইমেজের কাছে এককভাবে জামায়াতকেও ভোট দিত না। কিন্তু এনসিপি যখন জোটে থাকে, এই 7% ভোট কার্যত জোটের প্রধান শক্তির দিকেই ট্রান্সফার হয়। ফলে জামায়াতের 33.6%-এর সঙ্গে যখন এই ভোট যুক্ত হবে, তখন বহু আসনের বিএনপি শুধু হারবেই না, জামানত হারানোর ঝুঁকিতেও পড়বে। এখন আসি আসল ম্যাজিকে। রাজনীতির ভাষায় যাকে বলা হয় সিনার্জিস্টিক ইফেক্ট। সাধারণ যোগফলে কি দেখা যায়? জামায়াত 33.6%, বিএনপি 34.7%। লড়াই প্রায় সমানে সমান, কিন্তু জোটের অঙ্কটা আলাদা। জামায়াত 33.6%, এনসিপি 7% এবং অন্যান্য শরিক দল 2%। তাহলে মোট হল 42.6%। অর্থাৎ জামায়াত নেতৃত্বাধীন জোটের বেস ভোটই দাঁড়াচ্ছে 42.6%। বিএনপির কি অবস্থা? তাদের শরিকরা গণ অধিকার, গণসংহতি, ওয়ার্কার্স পার্টি সব মিলিয়ে 1%ও নয়, মানে বিএনপির সর্বোচ্চ ভোট 35%-এর কাছাকাছি। এখানেই খেলা শেষ নয়।
যখন ভোটাররা দেখে একটি জোটের হাতে আগে 42% ভোট নিশ্চিত, তখন ফ্লোটিং ভোটাররা, যারা সাধারণত 10 থেকে 15% স্বাভাবিকভাবে শক্তিশালী দিকে ঝুঁকে পড়ে। এটাই ব্যান্ডওয়াগন ইফেক্ট। এই ফ্লোটিং ভোটারদের যদি মাত্র 5% জামায়াত জোটের দিকে আসে, তাহলে মোট ভোট দাঁড়ায় 47.6%। অন্যদিকে বিএনপি কিছু ফ্লোটিং ভোট পেলেও 40% ছোঁয়া তাদের জন্য কঠিন, কারণ তাদের পাশে নেই কোনো শক্তিশালী মিত্র। ন্যারেটিভের জরিপ অনুযায়ী জোটের কারণে জামায়াত জোট এখন বিএনপির চেয়ে প্রায় 10% এগিয়ে, অর্থাৎ 45 বনাম 35। সংসদীয় রাজনীতিতে 10 থেকে 15% ভোটের ব্যবধান মানেই ল্যান্ডস্লাইড ভিক্টরি। 300 আসনের নির্বাচনে এমন ব্যবধানে হেরে গেলে বিএনপি হয়তো 50 থেকে 60টির বেশি আসন পাবেই না। এই অঙ্ক মাথায় রেখে জামায়াত এনসিপি শর্ত মেনেছে। তারা জানে এনসিপি ও অন্যান্য শরিক দলগুলোকে 30 থেকে 50টি আসন দিলেও দিন শেষে সরকার গঠন করবে জামায়াত নেতৃত্বাধীন জোটই। বিএনপি এখানে একা। তাদের সমমনা দলগুলো যেমন গণ অধিকার পরিষদ বা অন্যরা খুব একটা ফ্যাক্টর নয়। বিএনপির নিজস্ব 34.7% ভোট দিয়ে তারা হয়তো শক্তিশালী বিরোধী দল হতে পারবে। তবে সবশেষে একটাই কথা বলবো, 12 ফেব্রুয়ারি ভোটের মাঠেই আসল ফলাফল পরিষ্কার হবে। তবে আজকের জরিপের সাথে আপনারা একমত না হলেও আপনাদের এলাকার চিত্র কি বলে কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।